আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি বেশ ভালোই আছি। কারণ একটু আগেই বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম যে টি-20 আই ম্যাচটা অনুষ্ঠিত হলো সেটা কিন্তু শেষ হয়ে গেছে এবং ২ ওভার হাতে রেখে ১৮০+ রান চেজ করে বাংলাদেশ সেই ম্যাচটা জিতেছে। দারুণ একটা ব্যাপার, দারুণ একটা ব্যাপার এবং আমাদের জন্য অবভিয়াসলি খুবই এনকারেজিং একটা বিষয়। কারণ সাধারণত আমরা বাংলাদেশের ব্যাটিংয়ের দিকে যদি তাকাই, সাধারণত ওইরকম 9+ পার ওভার একটা ইন্টারন্যাশনাল ম্যাচে রান চেজ করে জেতা সেটা কিন্তু খুব কঠিন হয় আমাদের জন্য এবং আমরা বেশিরভাগ ম্যাচই জিততে পারি না। আজকে চিটাগাংয়ের যে ওভারঅল কনটেক্সটটা ছিল, ওয়েদার কনটেক্সট, আমরা বৃষ্টি নিয়ে বেশ ভয় পাচ্ছিলাম, ঝড় উঠবে কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল। তবে শেষ পর্যন্ত পুরো ম্যাচটাই কিন্তু শেষ হয়ে গেছে, বৃষ্টির কোনো বিঘ্নতা ছিল না সেই জায়গায়। উইকেটটা দারুণ ছিল ব্যাটিংয়ের জন্য এবং নিউজিল্যান্ড তারা টসে হেরেও যখন ব্যাট করতে নেমেছে, আমার কাছে মনে হচ্ছিল যে একটু রিস্ক বাংলাদেশ নিল কিনা। কারণ সাধারণত আমরা টস জিতলে আগে ব্যাটিং করতে পারলে একটা স্কোর দাঁড় করিয়ে আমাদের বোলারদেরকে দিয়ে সেই ম্যাচ জেতানোর পরিকল্পনা সাধারণত থাকে। তবে সেই জায়গায় আজকে একটা ভিন্ন পদ্ধতিতে বাংলাদেশ গিয়েছে। তারা আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং নিউজিল্যান্ড তারা শুরুতে খুবই ভালো ব্যাটিং শুরু করে দেয়। এই নিউজিল্যান্ডের 11টা নিয়ে যদি একটু কথা বলি, ডেফিনেটলি সেখানে ইশ সোধি ছাড়া বাদবাকি সবাই কিন্তু একেবারে নতুন বলা যেতে পারে। কারণ কেউই আসলে আল্টিমেটলি ওই বিশ্বকাপের যেই নিউজিল্যান্ড দলটা ছিল যারা ফাইনাল খেলেছিল ইন্ডিয়ার সঙ্গে, সেই দলে ছিলেন না। শুধুমাত্র ইশ চৌধুরী ছিলেন। বাদবাকি সবাই কিন্তু একটা ভালো সেটআপের মধ্যেই এসেছেন। ওয়ানডে সেটআপটায় খেলেছেন বেশ কয়েকজন তাদের এবং সেই দলটা যখন ব্যাট করতে নামে প্রথম 10 ওভারে যখন নিউজিল্যান্ড 100 রান করে ফেলে, আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশ খুব বড়সড় একটা বিপদের মুখে পড়তে যাচ্ছে। বাট তারপর যেটা ঘটলো, বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামলো, শুরুর পাওয়ার প্লেটা খুব একটা ভালো হয়নি। অবভিয়াসলি সাইফ হাসান, তানজিদ তামিম নট আউট থাকলেও তারা কিন্তু সেই গতিতে রান তুলতে পারছিল না এবং মাত্র 8 করেই বাংলাদেশ রান তুলেছিল পাওয়ার প্লের ভেতরে এবং তারপর সাইফ হাসান আউট হয়ে যান। তানজিদ তামিম তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি, 25 বল থেকে 20 করে তিনি আউট হয়ে যান। লিটন দাস এসে একটা ইম্পেটাস তৈরি করা শুরু করেছিলেন, স্পেশালি স্পিনারদের এগেনস্টে বেশ ভালো ব্যাটিং করছিলেন তিনি। ইশ সৌধি, তার এগেনস্টে লিটন দাস বেশ কয়েকটা ভালো শট খেলেছেন এবং সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি পরবর্তী যে ব্যাটাররা ছিলেন তাদের উপর কিন্তু খুব যে বেশি আস্থা বা বিশ্বাস রাখা যায়, পূর্বের অভিজ্ঞতা সেটা কিন্তু বলে না। তাওহিদ হৃদয় রান পান, তবে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করে রান পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটাও আমরা এর আগে খুব একটা বেশি নজির দেখি নাই। আর দিন শেষে শামীম পাটোয়ারি তিনিও একটা হিট অ্যান্ড মিস ধরনের ক্রিকেটার। তিনি যেদিন টিকে যান হয়তো কিছু রান তুলে দেবেন, বাট বেশিরভাগ সময় দেখা যায় যে খুব কম রানে আউট হয়ে যাচ্ছেন। অফ ফর্মের একজন প্লেয়ার ছিলেন। সো রিস্ক ফ্যাক্টর অনেক বেশি ছিল, বাংলাদেশ সেই রিস্কটা নিয়েছে। মিডল অর্ডারে যে জায়গাটায় বাংলাদেশের কাজে দিয়েছিল সেটা হচ্ছে পারভেজ ইমনের ইনক্লুশনটা। তাকে আমরা আজকে 5 নম্বরে ব্যাট করতে দেখেছি। 4-এ তাওহিদ নেমেছিলেন, 5-এ ইমন নেমেছিলেন এবং এই দুজনেরই একটা খুব ব্লিস্টারিং পার্টনারশিপ হয়ে যায়। 60 ঊর্ধ্ব রান তারা করেছিলেন, 61 রান যদি আমি ভুল না করে থাকি, 29 বল থেকে। সো ওই 200+ স্ট্রাইক রেটের যেই পার্টনারশিপটা হয়, ওই এক পার্টনারশিপে আমার মনে হয় বাংলাদেশ ম্যাচে প্রবলভাবে ফিরে আসে এবং সেই মোমেন্টামটা মেনটেন করার যে বিষয় থাকে সেটা আবার শামীম পাটোয়ারি এসে পুষিয়ে দিয়েছেন। দুর্দান্ত নক। আপনারা যদি বলেন যে হ্যাঁ, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়তো তাহিদ হৃদয়কে দেওয়া উচিত, কারণ তিনি একটা 50 পেয়েছেন, নট আউট থেকে ম্যাচ জিতিয়েছেন, অবভিয়াসলি তার অবদানটা খুবই ভালো ছিল। বাট আই উড সে শামীম হাসান পাটোয়ারি পরবর্তীতে এসে যে ইনিংসটা খেলেছেন, সেই ইনিংসটা যদি তিনি না খেলতে পারতেন তাহলে হয়তো ওই তাহিদ হৃদয়ের ওই 50টাও কাজে লাগতো না, বা লিটন কুমার দাস যে 21 রান করেছেন 15 বল থেকে সেটাও কাজে লাগতো না, বা 14 বল থেকে 28 যে ক্যামিওটা খেলে দিয়ে গেছেন সেখানে পারভেজ হোসেন ইমন, সেটাও হয়তো কাজে লাগতো না। সো দিন শেষে দেখা গিয়েছে যে ডেথ ওভার্সে যখন একজন স্পেশালিস্ট ফিনিশারের প্রয়োজন ছিল সেই জায়গাটায় স্টেপ আপ করেছিলেন শামীম হোসেন পাটোয়ারি এবং তাওহিদ হৃদয়কে সাথে নিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত 2 ওভার হাতে রেখে, 12 বল হাতে রেখে এই 182 চেস করে জিতে যায়, যেটা আমাদের ক্রিকেটিং হিস্ট্রিতে, আমি বলবো টি-20 ক্রিকেটিং হিস্ট্রিতেই একটা বিরল ঘটনা। সো ওই ঘটনার সাক্ষী হতে পেরে আজকে খুব ভালো লাগছে। আর অবভিয়াসলি বাংলাদেশের জন্য শুভকামনা এই কারণেই থাকবে যে এই যে মোমেন্টামটা তারা পেলো, এই যে একটা কনফিডেন্স তাদের ব্যাটাররা পেলো যে আমরা এত বড় রানও চেস করতে পারি, শেষ দিকে বড় বড় শটে যেতে পারি এবং সাকসেসফুলি 10 করে রান যদি নেওয়াও প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় রানটা আমরা নিতে পারি, সেই সক্ষমতা আমাদের আছে ব্যাটারদের। সেই কনফিডেন্সটা যে তারা পেয়েছে এই ম্যাচের থেকে, আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি বাংলাদেশের জন্য। কারণ এই ম্যাচে যদি আমরা ক্লোজ যেও হারতাম, সাপোজ 160 করে হারতাম, আমার কাছে মনে হয় না খুব বেশি কনফিডেন্স আমরা পেতাম। কারণ আমাদের কাছে মনে হতো যে আমাদের আপার লিমিটটাই বোধ হয় ওই 150 160, যেটা আগেকার সময় আমরা দেখেছি। উইকেটটা খুব ভালো ছিল ব্যাটিংয়ের জন্য, সেটা কিন্তু বলতেই হবে এবং যারা কিউরেটর ছিলেন তাদেরকে প্রশংসা দিতে হবে, তারা খুব দারুণ একটা উইকেট তৈরি করেছেন। এবং ম্যাচের টার্নিং পয়েন্টের কথা যদি বলি, ডেফিনেটলি বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিংটা ওই ফেজটাতে ফ্রম ওভার 7 to 15, এই জায়গাটার মধ্যেই বাংলাদেশ সাধারণত খুব স্ট্রাগল করে এবং সেই স্ট্রাগলটা আজকে কিন্তু আমরা দেখি নাই। দেয়ার ওয়াজ অ্যাগ্রেসিভ ইন্টেন্ট। এই সিরিজ শুরু হওয়ার আগেই আমি আসলে বলছিলাম যে নির্বাচকরা কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। ফর এক্সাম্পল, তারা পারভেজ ইমনকে মিডল অর্ডারে খেলানোর একটা পরিকল্পনা নিয়েছেন এবং নতুন নতুন বোলারদেরকে সুযোগ করে দিচ্ছেন।
এই সিরিজটা খেলার জন্য। এবং যেই ব্যাটাররা শেষ পর্যন্ত ব্যাটিং করতেনও, তানজিম সাকিবের কথা যদি বলি, রিশাদের কথা যদি বলি, আমাদের কিন্তু লেজটাও বেশ ব্যাটিং করতে পারি এরকম একটা টেল ছিল। সো সাহস করে ব্যাট করার মতো একটা পরিস্থিতি আমাদের এই দলটা কিন্তু তৈরি করতে পারে, এবং আজকে সেই সাহসী ব্যাটিংয়ের রেজাল্ট আমরা পেয়ে গিয়েছি। বাংলাদেশ টি-20 সিরিজে প্রথম ম্যাচটাই জিতে গেল চট্টগ্রামে, এবং দুটো ম্যাচ এখনও বাকি আছে, যে ডেফিনেটলি যে কোনো একটা জিতলে আমরা সিরিজ জিতে যাব। অনেকে হয়তো ভাবছিলেন যে বাংলাদেশ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হারাবে, সেটা আমরা করতে পেরেছি, এবং সেই সাথে আমরা টি-20 সিরিজটাও যদি জিততে পারি, আমার মনে হয় যে আন্ডার লিটন দাস এটা প্রবাবলি বাংলাদেশের বেস্ট পসিবল সিরিজ উইন হবে। আমার অন্তত সেটাই ধারণা। সো ব্যাটাররা তাদের এই ফর্মটা ধরে রাখুক, আর সেই সাথে যে বোলাররা আছে তাদের জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল আজকে। রান খরচ করেছেন অনেক তানজিম সাকিব, তিনি এক্সপেন্সিভ ছিলেন। শরীফুল আজকে তার অফ ডে গেছে। রিপন মণ্ডল তিনি ডেথ ওভার্সে খুব ভালো বল করেছেন। আমার মনে হয় তিনিও একটা এক্স ফ্যাক্টর, কারণ নিউজিল্যান্ড যেভাবে ব্যাট করছিল তাদের আসলে 200 করার কথা। শেষ দিকটায় রিপন মণ্ডল যে দুটো ওভার করেছেন, সেই দুটো ওভারেই আসলে তাদের বেশ কিছু রান আটকে দিতে সক্ষম হয়েছেন, এবং তাদেরকে 182 এর মধ্যে আমরা আটকে রাখতে পেরেছিলাম। তো সেটাও একটা ফ্যাক্টর আমার কাছে মনে হয় যে ছিল, যে কারণে বাংলাদেশ আজকে ম্যাচটা জিততে পেরেছে। হয়তো 200 রান হলে একটু ডিফিকাল্ট হয়ে যেত আমাদের জন্য, বাট অল ইন অল চমৎকার পারফরমেন্স। অল দ্য বেস্ট টু বাংলাদেশ। পরবর্তী দুটো ম্যাচেও আমরা এরকম পজিটিভ ইন্টেন্ট অন্তত ব্যাটারদের কাছ থেকে দেখতে চাই। আর অবভিয়াসলি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আসলে এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনাদের কাছে কী মনে হয়েছে, এবং যারা হয়তো অনেকটা নিরাশা নিয়ে ম্যাচটা দেখতে বসেছিলেন, স্পেশালি বাংলাদেশ যখন ব্যাট করতে নেমেছে, তারা এখন কতটুকু উৎফুল্ল হচ্ছেন, বাংলাদেশের ব্যাটাররা যে পারেন সেটা যে প্রমাণ করলেন, সেটা দেখে কতটুকু আপনারা আসলে এক্সাইটেড হচ্ছেন, সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপিতে। ভালো থাকবেন সবাই।